লেখিকা নবনীতা বোস দাসের অবলা। এটি কিন্তু শুধু প্রথম পর্ব নয়, সমস্ত পর্বকে একসাথে করে একটি গল্পে রূপান্তরিত করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। নিস্তব্ধ রাত্রি, চুরমার করে স্বপ্নগুলো ভেঙে পড়ল। রাতে রিসেপশন পার্টি শেষ করে ঘরে ফেরা পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল। রিচুয়ালসগুলো শেষ হতেই ছোটবেলা থেকে দেখা স্বপ্নগুলো আর এক দফা সাজিয়ে বেলফুলে সাজানো বিছানায় গুছিয়ে বসেছিল মন্দিরা। দরজা বন্ধ করে পাশে এসে দাঁড়ায় নন্দন। পকেট থেকে দুটো এটিএম কার্ড, একটা গাড়ির চাবি, একটা ফ্ল্যাটের চাবি বেডসাইড টেবিলে গুনে গুনে আর বলে বলে রাখে নন্দন। এই তোমার বিবাহিত জীবনের সম্পদ। কাকাবাবুর জেদে বিয়েটা করতে বাধ্য হয়েছি, শুধুমাত্র আমার কোম্পানির এমপ্লয়ীদের বাঁচাতে। কোনো রকম দাম্পত্য সম্পর্ক সম্ভব নয়। একটা এটিএমে হ্যান্ডসাম ব্যালেন্স আছে, অন্যটায় মান্থলি ট্রান্সফার হয়ে যাবে। গাড়ি আর 1800 স্কোয়ার ফিট ফ্ল্যাট তোমার নামে করা আছে। পড়াশোনা করা বা সিকিউরিটি, কাকাবাবু যা যা কমিটমেন্ট করেছিলেন তা সবটাই অ্যারেঞ্জ করা হলো। মিষ্টি মুখের মাত্র ডিগ্রির ফাইনাল ইয়ারের মেয়েটি স্বপ্ন দেখা চোখ আর মন নিয়ে আছড়ে পড়ল মাটিতে। হাঁ করে তাকিয়ে থাকলো নন্দনের মুখের দিকে। মৃদু সানাইয়ের সুরে ভেজা ছিল তখন হৃদয়। আকাশ চিরে যাওয়া বিদ্যুৎ চমকালো যেন ঘরে। দ্বিখণ্ডিত হলো স্বপ্ন আর বাস্তব, যেন ঝনাত করে কাঁচ ভাঙার শব্দ। তারপরেই সব নিস্তব্ধ হলো। পৃথিবী জুড়ে কোথাও কোনো শব্দ নেই, এমনকি নন্দন নামটির সাথে যে সবসময় একটা রিনঝিন শব্দ মন্দিরাকে ঘিরেছিল সেটাও স্তব্ধ হয়ে গেল। দীর্ঘ সময় ধরে ঝিনঝিন করছে মাথাটা। নন্দন বোধহয় আরো কিছু বলছে, শুনতে পাচ্ছে না মন্দিরা। রাত্রি কেটে ভোর হলো। ফুল দিয়ে সাজানো বিছানায় হাঁটুতে মাথা রেখে পাথরের মূর্তির মতো বসে রইল মন্দিরা। নন্দন রাতভর সোফায় ঘুমিয়ে সকাল হতেই ফ্রেশ হয়ে অফিস চলে গেল। সন্ধেবেলা বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে দেখে মেয়েটি নতুন শাড়ি, গয়না, শাখা সিঁদুরে সেজে বিছানায় নতুন চাদর পাচ্ছে। অবাক হয় নন্দন। বঙ্কুদা বলে হাঁক ছাড়ে। বঙ্কুদাকে ডাকছেন কেন? এ ঘরে আরেকটা বেড রাখতে বলেছিলাম। আমি না করেছি। কেন? দেখুন, কাল রাতে আপনার কথা শুনে এতটাই শকড হয়ে গেছিলাম যে পুরোটা ঠিকঠাক বুঝে উঠতে পারিনি। আপনি বললেন এমপ্লয়ীদের স্বার্থে, তা গল্পটা কি অতটুকুই না আরও কিছু আছে? মানে হৃদয়টা কি অন্য কোথাও ডিপোজিট করা আছে? হ্যাঁ, আমি জিয়াকে ভালোবাসি। আসল গল্প তাহলে এই? না, আসল গল্প এই নয়। অনেক কষ্ট করে আমি এই কোম্পানিকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছি। কিছু এমপ্লয়ি প্রায় আমার বাবার বয়সী। কোম্পানি বন্ধ হলে এরা কি করবে? পরিবার নিয়ে পথে বসবে। সাউন্ডস গুড। কিন্তু কোম্পানি তো হ্যান্ডওভার হবার কথা পাকা হয়েছিল। ও, তুমি এসব জানতে? আগে জানতাম না, আজ জানলাম। চমকে ওঠে নন্দন। কাকাবাবুকে সবটা জানানো হয়ে গেছে তাহলে? উচিত হয়নি বলছেন? আপনাদের পরিবারের সব গল্পই আমার জানা। আপনার মা বাবা মারা যাবার পর আপনাদের দুই ভাইকে উনি মানুষ করেছেন। নিজে বিয়ে করেননি। উনি অসুস্থ হবার পর আপনি কোম্পানির হাল ধরেন আর আজকের উচ্চতায় নিয়ে যান। কাকাবাবুর সমস্ত সম্পত্তি আপনার। বন্ধন শিল্পী মানুষ, তার কোনো বিষয়ে ইন্টারেস্ট নেই। সব আগেই জানতে না আজ জানলে? কবে জেনেছি সেটা বড় কথা নয়। বড় কথা হলো সম্পত্তির লোভে দুটো মেয়ের জীবন নষ্ট করে দিলেন। আমি কারো জীবন নষ্ট করিনি। জিয়া সবটা জানে, ও আমার জন্য অপেক্ষা করবে। আমাকে যে মাঝখানে প্রতিষ্ঠা করলেন, এবার জিয়া অবধি পৌঁছবেন কেমন করে? আমি তো ডিভোর্স দেব না। 2-1 বছর পর তোমার পড়াশোনা শেষ হলে তুমি আমার কোম্পানিতে চাকরি করতে পারো। আজ দুপুরে যে কোম্পানির মালিক হয়ে গেলাম, তাতে চাকরি করব? মানে আবার কি? সকালে সব কথা কাকাবাবুকে জানাতেই কাকাবাবু অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার, নার্সিংহোম, এই শেষ বেলায় উনি উকিল কাকাকে ডেকে সমস্ত কিছু আমার নামে করে দিলেন। এই বয়সে উনি আমার সাথে যে প্রতারণা করেছেন তার কম্পেনসেশন। হোয়াট?
কাকাবাবু এখন কোথায়? চিন্তা করবেন না, এখন ঘরেই আছেন, ঘুমোচ্ছেন। নার্স আছেন, একজন ডাক্তারও। সবই যখন ওনার, খরচ করতে তো অসুবিধে নেই। কাকাবাবুর কিছু হলে তোমাকে ছাড়বো না মেয়ে, দেখে নিও তুমি। ছাড়তে তো আমাকে এমনিতেও পারবেন না, ছাড়লেই কোম্পানি গন। কি ভেবেছিলেন? আহা, স্বামী বলে চুপ করে থাকবো? আমার মা বাবা নেই, পিসির বাড়িতে মানুষ। সেই পিসিমশাইও গত হয়েছেন। দাদাভাই আমার কাছে মা বাবা সব। আমার বিয়ে দিয়ে তবে ভালোবাসার মানুষটিকে ঘরে আনতে রাজি হয়েছে, সবই তো জানতেন। তা সত্ত্বেও এমন শিক্ষার কি দাম বলুন তো? একবার ভেবেছিলাম দাদাভাইকে ফোন করি, না মরেই যাই। না, তাহলে দাদাভাইও মরে যাবে। সকালে কাকাবাবুকে সবটা বলতে উনি যখন আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, মনে হলো আমার দাদাভাই সব ভয় কেটে গেল। পিসেমশাইয়ের বন্ধু হবার সুবাদে উনি হামেশা যেতেন। ওনাকে কখনো পর ভাবিনি, উনি সব জানতেন। কবে থেকে আমার মনে আপনাকে নিয়ে স্বপ্ন গেঁথেছেন। জিয়ার কথা জানতেন না, আপনাকে বিয়ের কথা বলাতে আপনি জিয়ার কথা বলেন, আর তাতেই এত কাণ্ড। আমার এ বাড়ি ছাড়ার কোনো উপায় নেই। এখানে থেকে নিজের পায়ে দাঁড়াবো, তারপর সব আপনার নামে লিখে দিয়ে চলে যাব। তার আগে নয়, তাহলে দাদাভাই নিজের জীবনটা নষ্ট করে ফেলবে। তা জিয়া আপনার বিয়েতে রাজি হলো কেন? সম্পত্তিবিহীন নন্দন তেমন বন্দনীয় নয়। তোমার কোনো কথার উত্তর দিতে আমি বাধ্য নই। নন্দন ছুটল কাকাবাবুর ঘরে। মুখ ফিরিয়ে শুয়ে রইলেন কাকাবাবু। পায়ের কাছে বসে রইল নন্দন। তুমি আমাকে এতটুকু বুঝলে না? কিছুক্ষণ পরে ঘরে ঢুকল মন্দিরা, সাথে বন্ধন আর খাবারের ট্রে হাতে বঙ্কু। কাকাবাবু মুখ ফিরিয়ে রইলেন। মন্দিরা ঘুরে সামনে গিয়ে দাঁড়ায়। একবার আমার দিকে তাকাও, তারপরে রাগ করো। সুসজ্জিতা মন্দিরাকে দেখে কেঁদে ফেলেন কাকাবাবু। কত সাধ করে তোকে আমার ঘরের বউ করে এনেছি, সকালে তোকে দেখে আমার বুকটা ভেঙে গেছে। মারে, আমাকে ক্ষমা কর, ক্ষমা কর। তোমার কোনো দোষ নেই কাকু, ভগবানের সাথে আমার এমন বিবাদ। সেসব পরে হবে, এখন কিছু খাও দেখি। দেখো বঙ্কুদা বন্ধন সারাদিন না খেয়ে আছে, নার্স তোমাকে খাওয়াতে পারছে না। নাও মুখ খোলো। নন্দন রাগে ফেটে পড়ে। কেউ একটা ফোন পর্যন্ত করলে না আমায়? কোন ডাক্তার দেখছে? কোন নার্সিংহোম? কি হলো, কিছু বলবে? এখন কেমন আছো? কাকাবাবু খুব শান্ত গলায় উচ্চারণ করলেন, আমার জন্য আর চিন্তা করো না। তোমার অফিস আর স্টাফদের তোমাকে বেশি প্রয়োজন। যাও ঘরে গিয়ে বিশ্রাম করো। রাতে নন্দন ঘরে গিয়ে একটা বিছানা দেখে বিরক্ত হয়। আজ যা হোক সোফাতে শুয়ে যাচ্ছি, কাল বঙ্কুকে বলবে। নন্দনের কথা শেষ হতে দেয় না মন্দিরা। এক ঘরে দুটো বিছানা তো সম্ভব নয়, আমি সেটা অ্যালাউ করতে পারি না। আমি আপনার সাথে রুম শেয়ার করবই বা কেন? পাশের ঘরে আপনার জিনিসপত্র রাখা হয়েছে, খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আপনি ওই কার্ড চাবি ও সব তুলে নিয়ে নিজের ঘরে যান। আর একটা কথা, খুব প্রয়োজন না হলে কেউ কারো ঘরে যাব না। এখন আপনি আসতে পারেন। পাশের ঘর মানে? এটা আমার ঘর। ছোটবেলা থেকে আমি এই ঘরে থাকি। বাড়িতে অনেক ঘর আছে, এ ঘরে না থাকতে চাইলে অন্য অ্যারেঞ্জমেন্ট দেখে নাও। ছোটবেলা থেকে সাথে থাকা সব কিছু তো আমিও ছেড়ে এসেছি। নিজের কমফোর্ট জোনটা একটু ছেড়ে দেখুন কেমন লাগে। পরের দিন অষ্টমঙ্গলায় যাবে না বলে দিল মন্দিরা। ওর দাদা সুমিত আর হবু বউ রাশি এসেছিল কাকাবাবু অসুস্থ শুনে। দাদাকে জড়িয়ে ধরে বোন জানিয়ে দিল কাকুকে এতটা অসুস্থ রেখে ও কোথাও যাবে না। জোরটা সামনের মন্দিরে খুলে নেবে। সুমিত অবাক হলো। তোর মন খারাপ করবে না তুলি? না দাদা ভাই, 1 মাস পরেই তোমার বিয়েতে বেশি দিন থেকে আসবো। 2 দিনেই এত বড় হয়ে গেলি তুলি। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে অষ্টমঙ্গলা নিয়ে সরগরম হলো। পিসিমণি কিছুতেই মানবেন না। না, নতুন বউ, এতে অমঙ্গল হবে। বাপের বাড়ি যেতে না চাও, দাদাকে যেমন বললে তেমনটাই করো। মায়ের মন্দিরে গিয়ে জোর খুলে এসো। ও নন্দু বাবা, আমরা সেকেলে মানুষ, ভয় হয়। বিয়েটা যখন নিয়ম মেনে করলি, এটুকু নয় সেরে ফেল না বাবা। নন্দনের তো ব্রহ্মতালু পর্যন্ত বিরক্তি, তবুও ছুঁচো গেলার মতো মুখ করে বলল, যা করতে হবে বলে ফেলো, কোনো কিছুতে তো মানা করা যাবে না। বিশাল দয়া করা মনোভাব। মন্দিরা কাকাবাবুর স্যুপটা হাতে নিয়ে ঘর থেকে বেরোতে গিয়ে নন্দনের কথাটা শুনে দাঁড়িয়ে পড়ে। না করতে শিখুন, না হলে আপনার সাথে সাথে আরও অনেকের ক্ষতি করে ফেলছেন তো।
আর পিসিমণি কাল থেকে তো সব কিছু দেখছো শুনছো। তোমার মনে হয় বাপের বাড়ি বা মায়ের মন্দির এই জোর খুলতে পারবে? এই জোর খুলতে না অন্য একটা মন্দিরে যেতে হবে, যেখানে সব অন্যায্য জোরগুলো খুলে দেওয়া হয়। কাকাবাবুর ছোট বোন অনিমা 4 বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে এ বাড়িতেই থাকেন। অত্যন্ত ভালো মানুষ, সারাদিন গোপাল নিয়েই থাকেন। সন্তান নেই বলে সকলের উপরই অপত্য স্নেহ। বঙ্কুদা, বন্ধন, পিসিমণি, কাকাবাবু, এত বড় বাড়ি, 4-5টা কাজের লোক, সবাইকে নিয়ে দিব্যি সময় কেটে যায় মন্দিরার। আর পড়াশোনা তো আছেই, সে এক কঠিন তপস্যা। রাত কেটে ভোর হয়ে যায়, খেয়ালই থাকে না। বন্ধন খুব সুন্দর ছবি আঁকে, গান গায়, অপূর্ব বাঁশি বাজায়। নিচতলাটা জুড়ে ওর সুন্দর একটা পৃথিবী। মন্দিরার জীবনের সব অপ্রাপ্তি এই জগতে এলে হারিয়ে যায়। বন্ধন বাচ্চা ছেলের মতো ঘিরে থাকে মন্দিরাকে। বয়সে মন্দিরার মতোই, কিন্তু স্বভাবটি শিশুর মতো। আর মন্দিরা যে এক ঝটকায় অনেক বড় হয়ে গেছে। ভাইটির সাথে বনে ভালো, দুজনে কলেজে যায় একসাথে, ফেরে একসাথে, দিদিয়া বলে ডাকে। তার একজন গার্লফ্রেন্ডও আছে, তিনিও মাঝে মধ্যে উদয় হন। বাড়ি তখন হট্টমেলা, দিদিয়ার তখন পড়াশোনা লাটে। মেয়েটির নাম রিয়া, খুব সুন্দর গানের গলা। মন্দিরা শুনে বিভোর হয়ে যায়। নিজে যে এত ভালো গিটার বাজায় সেটা আর এ বাড়িতে বলাই হয়নি। পিসিমণির এখন একটাই চেষ্টা, মন্দিরা আর নন্দনকে মিল করিয়ে দেওয়া। মন্দিরা সেটা বুঝতে পারে। নন্দনের সামনে পিসিমণিকে বলে, মনটা উদার করো, তোমার নন্দুবাবুর বউ যখন আসবে তাকে এত আদর দিও, সেও বড় ভালো মেয়ে। তবু পিসিমণি আশীর্বাদ করে, তোর কোল আলো করে আমার গোপাল আসবে। মন্দিরা যত বকে বুড়ি তত আশীর্বাদ করে। মন্দিরা হেসে ফেলে, বেশ, তবে আলাদা আলাদা আশীর্বাদ করো, না হলে একজনের কোল খালিই রয়ে যাবে। অনিমা মন্দিরাকে বুকে জড়িয়ে ধরে, এমন করে বলিস না মা, আমার আর দাদার এ বড় পাপ, আমরা জেনে শুনে তো সর্বনাশ করেছি। মন্দিরা বুড়ির গালটা টিপে দেয়, ছাড়ো তো এসব। দাদার বিয়েতে দিন 15 থাকা হলো ঠিকই, কিন্তু প্রায় পুরো বাড়িটা টেনে নিয়ে গিয়ে। বন্ধন, রিয়া তো বিয়ের কদিন থেকেই গেল। তাছাড়াও বিকেল হলেই এই বাড়ির গাড়ি গিয়ে উপস্থিত। 2-4 জন তো আছেই। পিসিমণি 2 দিন নন্দনকেও ধরে নিয়ে গেছে। আগে ড্রাইভারকে ছুটি দিয়েছে, তারপর নন্দনকে গিয়ে ধরেছে, ও বাড়ি নামিয়ে দিয়ে আয়। সে বাড়ির বিয়ের রেশ আর কাটে না। রিয়ার গানের সাথে বন্ধনের বাঁশি, রিয়া বন্ধনের ডুয়েট। মন্দিরার বান্ধবীরা সবাই মিলে অন্তাক্ষরী। জমজমাট দিন রাত্রিগুলি কাটিয়ে আবার মন খারাপের জমাট অন্ধকারে প্রবেশ। মন্দিরা মন খারাপ করতে চায় না, মনে কিছু রাখতে চায় না। মনটাকে উদার করে উদাসী হাওয়ায় উড়িয়ে দিতে চায়। মন ভালো করা গান ওর সব সময়ের সঙ্গী। যতক্ষণ ঘরে থাকে মৃদুস্বরে গান শোনে। নিজেকে নিজে বোঝায়, ভালো থাকতে হবে, অনেক পথ চলা বাকি, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। নন্দন নিজের অফিস নিয়ে ব্যস্ত। জিয়া নন্দনের বিয়ে। জিয়ার বাবা পরিমল দত্ত ওই কোম্পানির এমপ্লয়ি ছিলেন। একটা অ্যাক্সিডেন্টে ওনার একটা পা কাটা যায়। সেই সময় উনি নন্দনের সাথে কোম্পানির কাজে দিল্লি গিয়েছিলেন, আর ওখানেই অ্যাক্সিডেন্টটা হয়। মাকে নিয়ে জিয়া দিল্লি উড়ে যায়। সেই কঠিন সময়টা ওদের দুজনকে বন্ধু হতে দেয়। বছর 3 শুধুই বন্ধুত্ব। এই সময় কোম্পানি জয়েন করে জিয়া। শিক্ষা আর বুদ্ধির জোরে জিয়া কোম্পানির ভরসার পাত্রী হয়ে ওঠে। জিয়ার সাথে বন্ধুত্ব একসময় ভালোবাসায় বদলে গেছে, সেসব নিয়ে খোলাখুলি আলোচনা করার মতো ঘরে কেউ নেইও, আর প্রয়োজনও পড়েনি। বিয়ের মাস 4 পর ফাইনাল পরীক্ষা শেষ হলে মন্দিরা একদিন জিয়ার বাড়িতে যায়। সব জেনে শুনে জিয়া নন্দনের বিয়েতে কেন রাজি হলো, এই প্রশ্নটা খুব জানতে ইচ্ছে হতো। মন্দিরাকে দেখে খুব অবাক হয় জিয়া আর ওর মা বাবা। আমি মন্দিরা, নন্দন বাসুর স্ত্রী। মন্দিরা লক্ষ্য করে জিয়া চোখ বুজে হাত দুটো মুঠি করে পরিচয়টা হজম করে। জিয়ার মা কিছু বলতে যায়, মন্দিরা হাত জোর করে, কাকিমা, আমি ওর সাথে একটু কথা বলতে চাই। মাত্র 3টে প্রশ্ন। জিয়ার মা ওর বাবার দিকে তাকায়। ওর বাবা মন্দিরাকে বসতে বলেন। জিয়া মন্দিরার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি যে এখানে এসেছো নন্দন জানে? না। এবার বলো, তুমি আমার থেকে অনেকটাই বড়, দিদি ডাকতে পারি? অনায়াসেই। প্রায় 7-8 বছর। তুমি এই বিয়েতে রাজি হলে কেন? জিয়ার উত্তরে মন্দিরা বুঝতে পারে এমপ্লয়ীদের সাথে কত বড় স্যাক্রিফাইসও করেছে। জিয়া নিজে মিটিংটা করেছিল যে গ্রুপের সাথে হ্যান্ডওভার হবার কথা হয়েছিল তাদের সাথে।
40-র উপরে যাদের বয়স তাদের কিছুতেই রাখতে রাজি হয়নি কোম্পানি। তার উপর নন্দন কোনোভাবেই কোম্পানিতে থাকতে পারত না, ওর কেরিয়ার বরবাদ হয়ে যেত। আর সেন্টিমেন্ট এত বছরের, পরিবারটার পরিচয় এই কোম্পানি। কাকাবাবুকে কিছুতেই বোঝানো গেল না। এখন কি করবে? জিয়া হেসে জবাব দেয়, তুমি সুন্দর করে সংসার করবে। মন্দিরা জিয়াকে নিজের অবস্থানটা বুঝিয়েছিল। ছোটবেলা থেকে বৃন্তচ্যুত হয়ে কিভাবে দাদা ভাইয়ের জীবন থেকে পরগাছার মতো নিজের জীবনের শক্তি শুষে নিচ্ছে। আবারও বৃন্তচ্যুত, নিজের পায়ে না দাঁড়িয়ে আর শিকড় ওপরানো যাবে না। কটা বছর অপেক্ষা করো জিয়াদি, তুমি এখন কোম্পানির মালকিন, তাও পায়ের নিচে মাটির ভয়। পৃথিবীর ভার এখন অ্যাটলাসের কাঁধে, যাবার সময় নামিয়ে রেখে যাব। মন্দিরা আর একটুও দাঁড়ায় না। জিয়ার কপালে ভাঁজ, এও কি সম্ভব? কোটি টাকার ভার নামিয়ে চলে যাবে? নন্দন খেয়াল করেছে মন্দিরা পরীক্ষা শেষ হতেই উকিল কাকাকে ভর করেছে। বার কয়েক অফিসেও গেছে, ওর কেবিন ছাড়া সবটা ঘুরেছে। বাড়িতেও উকিল কাকা যাতায়াত বেড়েছে। এতদিন দরকারি সইপত্র কাকাবাবু করতেন, এখন মন্দিরা করে। আর সেই সূত্রেই যেটুকু কথা কথন হয় মন্দিরার সাথে। নন্দন সেদিন একটা বিশেষ প্রয়োজনে ওনার চেম্বারে গিয়ে দেখে মন্দিরা বসে আছে। শুধু বসে নয়, কাকা ক্লায়েন্টের সাথে কথা বলছেন আর উনি তার নোট রাখছেন। একটু অবাকই লাগলো। যাই হোক, নন্দন আর কৌতূহল দেখায়নি, নিজের কাজ সেরে ফিরে গিয়েছিল। জিয়ার বাবার মন ভালো নেই। সেদিন মন্দিরাকে দেখার পর থেকেই একটা দলা পাকানো কষ্ট বুকের মধ্যে চেপে আছে। কি সুন্দর মেয়েটি, নতুন বিয়ে হয়েছে, অথচ ফ্ল্যাটের ছোট বারান্দায় চুপচাপ বসে থাকেন, না হলে নিজের ঘরে আলো নিভিয়ে। জিয়া ঘরে ফিরে রোজই দেখে টিভি বন্ধ। বাবা বেরোতে পারেন না বলে টিভি এখন জগৎ হয়েছে। মাও খুব চুপচাপ হয়ে গেছে। জিয়া অফিস ফেরত সোজা বাবার ঘরে যায়। বাবা চোখ বুজে বালিশে হেলান দিয়ে বসে আছেন। জিয়া মাথায় হাত রাখে। কি হয়েছে বাবা? কিছু না রে মা। কিছু তো হয়েছে, আমাকে বলবে না? এমনটা তো চাইনি, কোনো বাবা মাই এমনটা চায় না রে মা। তোকে কত পড়াশোনা শিখিয়েছি, তুই যেটা করেছিস ঠিক করেছিস, কিন্তু এখন যেটা হচ্ছে ঠিক নয়। জিয়া ওর বাবার কোলে মাথা রাখে। উনি জিয়ার মাথায় হাত বুলিয়ে দেন। মেয়েটির তো বাবা মাও নেই রে মা, যে ওর মাথায় হাত বোলাবে। তোকে আরো শক্ত হতে হবে। আমি এখন কি করব বাবা? অন্য কিছু তো কখনো ভাবিনি বাবা। জিয়ার মা পাশে এসে দাঁড়ান। তোর মামু বলছিল তুই ব্যাঙ্গালোরে ট্রাই কর, ওখানে ওরা আছে, আমরা সবাই চলে যাব, তুই ওখানে ভালো থাকবি। তুই অন্য কিছু ভাবতে না পারিস, নন্দনকে ভাবতে হবে। নন্দন একসময় জানতে পারল মন্দিরা জিয়াদের বাড়ি গিয়েছিল। আর এই মিটিংটির পরিপ্রেক্ষিতে জিয়ার ফ্যামিলি একটা কঠিন ডিসিশন নিতে চলেছে। ওরা ব্যাঙ্গালোরে শিফট করবে ডিসাইড করেছে। ততদিনের ডিগ্রিতে দুর্দান্ত রেজাল্ট করে ল পড়া শুরু করেছে মন্দিরা। কলেজের সময়টুকু ছাড়া উকিল কাকার সাথে জুড়ে থাকে। বন্ধন মাস্টার্সে ভর্তি হয়নি, রিয়া মাস্টার্স করছে। জিয়াদের শিফট করবার খবরে কাকাবাবু পিসিমণি ভীষণ খুশি হন, কিন্তু নন্দন হিতাহিত জ্ঞান হারায়। রাতে ডিনার করবার সময় বাড়ির প্রত্যেকের সামনে মন্দিরাকে ব্লেম করে, চিৎকার করে ওঠে, আমার আর কত ক্ষতি করবে বলতে পারো? মন্দিরা খুব অবাক হয়, তবু ততোধিক শান্ত থাকার চেষ্টা করে। আমি তো আপনার কোনো ক্ষতি করতে চাইনি। কোনটা আপনার ক্ষতি মনে হচ্ছে? তুমি জিয়াদের বাড়িতে গেছো কেন? আমাকে জিজ্ঞেস করেছিলে? আপনাকে জিজ্ঞেস করেছিলাম জিয়া আপনাকে বিয়ে করতে দিল কেন। আপনি উত্তর দিলে আর যেতে হতো না। ওদের বাড়িতে যাবে জিজ্ঞেস করেছিলে? আমি জিজ্ঞেস করতে বাধ্য নই, আলবাত বাধ্য। আপনি আমার সাথে এত বড় প্রতারণা করার আগে জিজ্ঞেস করেছিলেন? নন্দন একটু থমকায়। কাকাবাবু চুপচাপ সব দেখে যাচ্ছেন। নন্দন আরও জোরে চিৎকার করে, আমাকে কবে মুক্তি দেবে বলতে পারো? জীবনে এত বড় তাগিদটা এসে না পড়লে অনেক আগেই চলে যেতাম। এরপর মন্দিরা নন্দনের কোনো কথার আর উত্তর দেয় না, বন্ধন না খেয়ে উঠে চলে যায়। কাকাবাবুর পাশে দাঁড়িয়ে মন্দিরা ওনাকে খাওয়া শেষ করতে বলে। কাকাবাবুর চোখে জল। নন্দনও উঠে চলে যায়। মন্দিরা মায়ের মতো কাকাবাবুর মাথায় হাত বুলিয়ে দেয়। ঝড় তো উঠবেই কাকু, ভয় পেলে তো চলবে না। তুমি কষ্ট পেও না, আমি সব ঠিক করে দেব। বন্ধন, পিসিমণি, বঙ্কুদা সবার রাগ ভাঙিয়ে খাইয়ে বঙ্কুদাকে দিয়ে নন্দনের ঘরে খাবার পাঠিয়ে দেয় মন্দিরা। সব সেরে অনেকটা সময় পরে নিজের ঘরে এসে দেখে নন্দন বসে আছে।
একটা আইনের বই নাড়াচাড়া করছে। মন্দিরা খুব আশ্চর্য হয়। হঠাৎ কি মনে করে? ঝগড়াটা পুরোপুরি শেষ হয়নি, আরও কিছু বলার আছে? এই নাটকটা আর কতদিন চলবে? একটা জীবনকে নাটক বলছেন? কথা ছিল পরীক্ষা শেষ হলে। কে কথা দিয়েছিল? আমি তো এমন কথা দিইনি। হঠাৎ আইন পড়ার শখ হলো কেন? আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে শখ বলে কিছু নেই, সবটাই প্রয়োজন। তোমার কিন্তু অনেক টাকা, ফ্ল্যাট সব আছে, তুমি স্বাচ্ছন্দ্যে সেখানে থাকতে পারো। আমার কাছে কি আছে কি নেই সেটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই না। তোমার কোনো আইডিয়া আছে জিয়া চলে গেলে কোম্পানির কত বড় লস হবে? মন্দিরা খুব অবাক হয়। কোম্পানি আর কোম্পানি, এই কোম্পানির জন্য আপনি জিয়াকে আগেই অনেক বড় আঘাত দিয়েছেন। এবার অন্তত গিয়ে বলুন আপনাকে ছেড়ে যেতে না, আপনাকে ওকে প্রয়োজন। এত সব কথার মাঝে বঙ্কু এসে দরজা ধাক্কায়। মন্দিরা দরজার কাছাকাছি দাঁড়িয়েছিল। দরজা খুলতে গেলে নন্দন দ্রুত এসে বাধা দেয়। দুবার নক করার পর নন্দন দরজা খুলে দেয়। সামনে দাঁড়িয়ে বঙ্কু আর পেছনে জিয়া। নন্দন জিয়াকে দেখে প্রশ্ন করে, এত রাতে তুমি? জিয়া ঘুরে হাঁটতে শুরু করে। মন্দিরা দৌড়ে যায়, জিয়াদি শোনো। জিয়া দাঁড়িয়ে পড়ে। মন্দিরা কাছে গেলে মন্দিরার গালে হাত ছোঁয়ায়, চোখে জল আর মুখে হাসি নিয়ে বলে, ভালো থেকো। দ্রুত চলে যায়। মন্দিরা ছুটে এসে নন্দনের মুখোমুখি দাঁড়ায়। এটা কি হলো? নন্দন জল ভরা চোখে নিজের ঠোঁটে আঙুল দিয়ে মন্দিরাকে চুপ করতে বলে। ততক্ষণে জিয়ার গাড়ি স্টার্ট হওয়ার শব্দ আসে। মন্দিরা চিৎকার করে, কি করলেন এটা? নন্দন ভেসে যাচ্ছে চোখের জলে। ওকে মুক্তি দিলাম। আমার ভালোবাসা নাকি অবৈধ। জিয়ার পরিবার আমার কাছে ওর সুস্থ সামাজিক জীবন ভিক্ষা চেয়েছে। আমার হাতে নেই। যা আমার হাতে নেই আমি কোথা থেকে দেব? মন্দিরা পাগলের মতো করতে থাকে। ওকে আটকান, আমি এত বড় ভাঙনের দাম মেটাতে পারবো না। আমি যেতেও পারবো না। আমি দায়িত্বভার নামিয়ে রাখলেই তা চলে যাবে একটি ট্রাস্টের হাতে, আর ওরা মুহূর্তে নিলাম করে টাকাটা ওদের কাজে লাগাবে। আমি সবটা জানি, জিয়াও সবটা জানে। তাহলে আপনি এটা কেন করলেন? আমি জিয়াদিকে আটকাবো? আপনি ওকে ভালোবাসেন, আপনাদের অনেক স্বপ্ন। আমার জন্য সব শেষ হয়ে গেল। মন্দিরা, জিয়ানা খুব ভালো মেয়ে। ওই সামাজিক অসম্মানটা আর নিতে পারছিল না। লোকদের খারাপ কথা, খারাপ দৃষ্টি, সবার চোখে তুমি দেবী, আর ও তোমার সংসার ভাঙছে। আমি এতদিন ধরে তোমাকেও স্টাডি করেছি, তুমিও খুব ভালো মেয়ে। ইনফ্যাক্ট তোমার তো কোনো দোষই নেই, সব দোষ আমারই এই শাস্তিটা প্রাপ্য। নিজের চোখ টোক মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে নন্দন। কিছুটা হৃদয় ভাঙা হাসি হেসে চলে যেতে নেয়। তুমি অনেক ছোট মেয়ে, কিন্তু অনেক বুদ্ধি বিবেচনা আছে। থাকো, ভালো থাকো। যতদূর যতটা তৈরি হতে চাও হও, নো প্রবলেম। তোমার সাথে আমি খুব খারাপ করেছি, আর টাকা দিয়ে সেই ফাঁকিটাকে ভরাট করতে চেয়েছি। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। পারলে ক্ষমা করো। আর হ্যাঁ, যদি কখনো কাউকে ভালোবাসতে পারো আমাকে জানিও। সব ভাঙনের মাঝে একটু শান্তি পাবো। জিয়াকে ছাড়াই অফিস চলছে। নন্দন এখন খুব বিজি, বাড়িতে দেখাই পাওয়া যায় না। অনেক রাতে বাড়ি ফেরে। মন্দিরা ততক্ষণ পড়াশোনা করে, বন্ধন ছবি আঁকে, বঙ্কুও বসে থাকে। নন্দন খাবার খেয়ে ঘরে গেলে সব ঘরের আলো নিভে যায়। নন্দনের কোম্পানি শিখর ছুঁয়েছে। যার জন্য সব হারিয়েছে তাকেই আঁকড়ে ধরে বেঁচে আছে। কোম্পানি তার প্রেয়সী। বন্ধনের আর্ট আর গানের স্কুল এখন দিব্যি চলছে। রিয়ার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, প্রাণপণে চাকরির প্রচেষ্টা করে যাচ্ছে। রিয়ার বাড়ির লোক বেঁকে বসেছে, বিয়েতে আপত্তি নেই, কিন্তু রিয়াকে চাকরি পেতে হবে। কাকাবাবুর শরীরটা ইদানিং মোটেই ভালো যাচ্ছে না। বছর খানেক হলো পেসমেকার বসেছে। মনটা শরীরটাকে একেবারে ভেঙে দিয়েছে। পিসিমণি সুগার নিয়ে আর ঠাকুর পুজো নিয়েই আছেন। মন্দিরা পুরো সংসারটিকে বুকে আগলে রেখেছে। পড়াশোনা, উকিল কাকার সাথে কোর্ট কাছারি, সব থেকে বেশি যেটা করছে তা হলো জিয়ার খোঁজ। যত রকম সূত্র পেয়েছে, কোথাও বাকি রাখেনি। পিসিমণি আর কাকাবাবুকে শেষ অবধি মন্দিরা বোঝাতে পেরেছে নন্দন কতটা একা। কাকাবাবু এখন স্বীকার করেন, এতটা জেদ করা আমার উচিত হয়নি। তোর পিসেমশাইকে আমি কথা দিয়েছিলাম, আর তোর সাথে তো আমি বন্ধু হয়েই গেছিলাম, কিন্তু সেটাই যে সব নয়। যার জন্য তোকে নিয়ে আসলাম সেই তোকে গ্রহণ করলো না। এ লজ্জা যে আমি কোথায় রাখবো? কাকু, এভাবে ভাবলে তুমি আরও কষ্ট পাবে। সে তো তোমার মতোই অন্য আরেকজনকে কথা দিয়েছে।
সবগুলো জীবন এভাবে বয়ে যেতে দিয়ে কী লাভ? তিনটের জায়গায় দুটো জীবন ভালো থাক। আর বাকি যে জীবনটা শুধু সবাইকে জুড়ে দিতে চায় তার কি হবে? পিসিমণির কথায় মন্দিরা চুপ করে থাকে কিছুটা সময়। পিসিমণির গা ঘেঁষে বসে। সব জীবন তো একভাবে পূর্ণতা পায় না। কিছু একটা করব দেখো। যখন আমি দাদাভাইয়ের সামনে গিয়ে সত্যিটা জানালে দাদাভাই আর কষ্ট পাবে না, তোমাদের মনেও আমাকে নিয়ে আর কষ্ট থাকবে না। এখন প্রথম কাজ জিয়াদিকে খুঁজে বার করা। অনেক সময় এই ধরনের আলোচনা নন্দনের কানে পড়ে, দুঃখ হয়। সেই তোমরা বুঝছো, সময় মতো বুঝলে এতগুলো জীবন। যাক, নন্দন আর এসব ভাবতে চায় না। মন্দিরার খোঁজ সম্পর্কে নন্দন খবর রাখে। খাবার টেবিলে এক আধবার দেখা হয়। আগের মতো সম্পর্কটা অত কঠিন নয়। এখন কারো প্রতি বিদ্বেষ বা রাগ নেই। স্বাভাবিক কথা দু একটা হয়। তাতেই নন্দন একদিন মন্দিরাকে বলেছে, বৃথা চেষ্টা করছো, যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। দুপক্ষই যদি ইগো নিয়ে বসে থাকে তাহলে তো আমার চেষ্টা বৃথা হবেই। আপনি খোঁজার চেষ্টা করেছেন? নন্দন অদ্ভুত হাসে। ফিরিয়ে আনবো বলে তো আর যেতে দিইনি। দম বন্ধ করা চাপের জীবন থেকে মুক্তি দিয়েছি। অযথা চিন্তা ছেড়ে নিজের কাজে মন দাও। যে পথ বেছেছ সেটা যথেষ্ট কঠিন। বেস্ট হবার চেষ্টা করো। আমার জন্য চিন্তা করো না। সবার জীবন তো সমানভাবে পূর্ণতা পায় না। মন্দিরা মনে মনে ঠোঁট বাঁকায়। সব কথাই কানে পড়ে। তবে মন্দিরা এবার বন্ধনের বিয়ে নিয়ে কাকাবাবুর সাথে কথা বলে। আমি বলছিলাম, কাকু, রিয়ার মা বাবাকে আসতে বলো। কথা বলে এবারে একটা দিন ঠিক করে ওদের বিয়ে দাও। অনেকদিন পর বাড়িতে একটু উৎসব হোক। ওদের মনে যেসব সংশয় আছে সেটাও কাটানো দরকার। নন্দনের সাথে কথা প্রসঙ্গে কাকাবাবু বলেন, রিয়ার পরিবার বন্ধনের কাজকর্ম নিয়ে ইনসিকিউরড। তুমি ওদের সাথে একবার কথা বলো। বন্ধন মনে করে কথা বলতে হলে রিয়ার সাথে বলা দরকার ও কি চায়। তারপর দুই পরিবারের কথা হবে। কাকাবাবুর ঘরে সেদিন নন্দন উকিল কাকাকে ডেকে জানায় যে নন্দন নিজের জন্য স্থাবর অস্থাবর কিছুই রাখতে চায় না। কোম্পানি যেমন মন্দিরার নামে আছে তেমনি বাড়িটাও মন্দিরা আর বন্ধনের নামে থাকবে, আর বাকি সব বন্ধনের নামে করে দেওয়া হোক। উকিল কাকা চশমার উপর দিয়ে মন্দিরার দিকে তাকান। মন্দিরা উকিল কাকার দিকে এক ঝলক তাকিয়ে কাকাবাবুর পাশে গিয়ে বসে। কাকু, আমি তোমাদের কিছু বলতে চাই। এখন সময় হয়েছে আমার নিজের জীবন সম্পর্কে কিছু ডিসিশন নেবার। বন্ধনের বিয়ের পর আমি দাদাভাইকে সবটা খুলে বলতে চাই। আর কি? বল মা। কাকু, আমি তোমাদের কাছ থেকে যত আদর ভালোবাসা পেয়েছি তা আমার আগামী দিনের পাথেয়। কাকু, তুমি কষ্ট পেও না। এবার আমাকে ছাড়তে হবে। আর তোমার দেওয়া দায়িত্ব। আর একটা ডিসিশন আমি নিয়েছি, সেটা তোমাদের জানা দরকার। উকিল কাকা সবটাই জানেন। ওনার মতো অসমবয়সী বন্ধু আমার জীবনের এক পরম প্রাপ্তি। তোমরা সবাই জানো বৌমনির দুবার মিসক্যারেজ হবার পর আমার এক ডাক্তার বন্ধুই বলবো, যদিও বয়সে উনি অনেকটাই বড়, ওনার চিকিৎসা এবার মা হয়েছে। এই খারাপ সময়টার জন্য আমি দাদাভাইকে কিছু বলে উঠতে পারিনি। ডাক্তার চক্রবর্তীর সাথে আমার আলাপ আমার একটা কেসের সাক্ষী হিসেবে। উনি ব্যাঙ্গালোরে থাকলেও মাসে 2 দিন ওদের এখানকার নার্সিংহোমে বসেন। বৌমনির সাথে আমি সবসময় ওনার কাছে গেছি। আসলে আমি আমারও প্রয়োজনীয় চিকিৎসা করিয়েছি। ওনার কাছ থেকে আমি সিঙ্গেল মাদার বিষয়টা সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারি, আর এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিই। আমি মা হতে চাই। একজন আইনজীবী হিসেবে উকিল কাকাকে সাথে নিয়ে সমস্ত জটিলতা জয় করি বলতে পারো। যদিও এইভাবে মা হতে পারার আশা ডাক্তাররা 50%ও দিতে চান না, শুধু বলেন চেষ্টা করা যেতে পারে। কিন্তু আমি আশা রাখি, আশা করি ঈশ্বর আমাকে এতটা বিমুখ করবেন না। স্তব্ধ প্রহর, ঘড়ির কাঁটার শব্দ কোলাহল সৃষ্টি করছে। ঘরে সবাই হতবাক। দীর্ঘ সময় কেটে যাবার পর প্রথমে পিসিমণি কথা বলেন। এতগুলো বছর কেটে গেল, ঘরের বাইরেও এত বড় একটা জগৎ, কত মানুষজনের সাথে ওঠা বসা। একটা মানুষ পেলি না যার হাতটা ধরে চলতে পারিস? কাকাবাবু চোখটা বন্ধ করে ফেলেন। গাল বেয়ে গড়িয়ে চলে অশ্রু। যখন কিছু বললি খুব আশা হয়েছিল মনে, বুঝি আর এই পাপের ভার নিয়ে মরতে হবে না। তুই যদি এভাবে জীবনটাকে পূর্ণ করতে চাস তবে তাই হোক। তবে তোর দাদাকে জানানোর পর একবার আমার কাছে নিয়ে আসিস, ক্ষমা চাইব। আমি তো এখন আর কোথাও যেতে পারি না। নন্দন স্তব্ধ হয়ে যায়। চোখের সামনে যে মেয়েটিকে দেখছে তাকে আগে কখনো দেখেছে বলে মনে হয় না।
নিজেকে এত শাস্তি দিয়েও যেন প্রায়শ্চিত্ত হয় না। উকিল কাকাকে মন্দিরা আগেই পেপারস রেডি করতে বলে দিয়েছিল। মন্দিরা সবটা সই করে দেয়। পিসিমণি অঝরে কেঁদে চলেছেন। মন্দিরা গিয়ে পিসিমণির সামনে হাঁটু গেড়ে বসে পিসিমণির কোলে মাথা রাখে। জীবনটাকে ওভাবে দেখিনি কখনো। কারো হাত ধরব, একা কি করে চলতে পারবো? নিজের এই হাত দুটো আর পা দুটো কতভাবে আর কত তাড়াতাড়ি শক্ত করা যায় সে তপস্যাতে মেতেছিলাম। তুমি সব সময় আশীর্বাদ করেছ আমার কোল আলো করে গোপাল আসুক, তোমার আশীর্বাদ যেন সার্থক হয়। তবে আমি একটা মেয়ে চাই। বন্ধন খুব খুশি হয়। দিদিয়া, তোমার জীবনের যে কোনো যুদ্ধে, সুখে দুঃখে, সব লড়াইয়ে আমি আর রিয়া তোমার পাশে আছি। তবে তুমি এই বাড়ি ছেড়ে যাবে না, এই ছোট ভাইটার সাথে এক বাড়িতে থাকতে পারবে না? তাহলে তো দাদা ভাইয়ের কাছে গিয়েও থাকতে পারতাম। ভাই, যাকে আমি পৃথিবীতে আনতে চাইছি তার তো নিজের ঘর চাই, নিজের পরিচয়। তাছাড়া আমার তো কোনোদিনই নিজের কোনো ঘর নেই। এবার আমি আমার নিজের একটা ঘর বানাতে চাই, নিজস্ব একটা পরিচয়। নন্দন দূর থেকে শুধু দূরত্বটা মাপছে, বলার ভাষাও নেই, অধিকারও নেই। তবুও কিছু বলতে হয় বলেই বলে। আমি কিন্তু ফ্ল্যাটে চলে যেতে পারি, তুমি এই বাড়িতেই থাকো। না, তা হয় না। আর আমার দৃঢ় বিশ্বাস জিয়াদি আপনার জীবনে খুব তাড়াতাড়ি ফিরবে। মন্দিরা উকিল কাকার হাত থেকে কিছু পেপারস নিয়ে নন্দনের হাতে দেয়। আপনাকে মুক্তি দিলাম। আপনার প্রয়োজনের সময় এই পেপারসগুলো দেবার সময়টা আমার ছিল না, ক্ষমা চাইছি। রিয়া একটা স্কুলে চাকরি করছে। বন্ধনের শিল্পী সত্তা, শিল্পকলা সবটা নিয়েই ভীষণ গর্বিত। বাড়ির লোকেদের দুশ্চিন্তার জবাবে শুধু একটা কথাই বলেছিল রিয়া, আমাদের সম্পর্কটা অনেক ছোটবেলার হলেও আমরা দুজনই এই সম্পর্কটা নিয়ে যথেষ্ট দায়িত্ববান। যে বাড়িতে সংসার করতে যাব এই সব হিসেব নিকেশ করে আমাকে ছোট করো না। আর কোনো কথা হয়নি। ভীষণ ধুমধাম করে সবটাই মন্দিরার তত্ত্বাবধানে রিয়া বধূ বেশে প্রবেশ করল বন্ধনের জীবনে। নতুন বউকে নিয়ে কয়েকদিন ধরে দায়িত্ব বোঝানো চলল মন্দিরার। রিয়া মাঝে মধ্যেই মন্দিরাকে পিছু টানে। দিদি ভাই, যেও না, থাকো না আমার সাথে। আমি দিদিয়া, কদিন পর তোর দিদি ভাই আসবে, আর আমার ঘরে নতুন অতিথি। দেখবি আমরা সবাই ভালো থাকবো। পিসিমণির থেকে চিনির কৌটো সরিয়ে রাখবি। কাকু কিন্তু দুষ্টুমি করে, মিষ্টি মাখন, খুব সাবধান। আমি এত কিছু পারবো না। বেশ পারবি, দেখবি সব শিখে যাবি। ভাই কিন্তু অনেক রাত করে খায়, খাবার গরম করে দিস। বঙ্কুদারও বয়স হচ্ছে, প্রেশারের ওষুধ শেষ হলে বলে না একটু দেখিস। আর এই যে নিজের খেয়াল রাখবি। দাদা ভাই আর বৌমনির ছোট্ট সোনা আশাবরীর মুখে ভাতে এবারই সবাই মিলে গাড়ি করে গেল। কাকাবাবু আর বঙ্কু রইল বাড়িতে। কাকাবাবু জানেন মন্দিরার শেষ সুতোটুকু কাটতে যাচ্ছে। সারাদিন ধরে আনন্দ উৎসবের পরে সবাই ফিরে এলো আর মন্দিরা থেকে গেল। দুটো দিন অনেক হয়রানি সহ কেটে গেল। ছাদে হালকা বাতাসে ভাই বোন অনেকদিন পর বসেছে। তুলি, তুই তিন্নির এমন একটা নাম দিলি। আমি বলেছিলাম তপস্যা, তোর বৌমনি বলেছিল আকাঙ্ক্ষা, তবে তোরটাই বেস্ট। থাক না দাদা ভাই, ওর জীবন প্রথম থেকেই সুরে বাঁধা। তোর কি হয়েছে তুলি? মন ভালো নেই? আমি কিন্তু খেয়াল করেছি তুই অ্যাবসেন্ট মাইন্ডেড। কি হয়েছে? নন্দনের সাথে কিছু হয়েছে নাকি কোনো শক্ত কেস? তোমাকে আমার অনেক কিছু বলার আছে দাদা ভাই, কথা গুছোতে সময় লাগছে। সুমিত মন্দিরার হাত দুটো ধরে। দাদা ভাইয়ের কাছে গুছিয়ে বলতে হবে, এটা কবে শিখলি? মন্দিরা তারা ভরা আকাশের দিকে তাকিয়ে থাকে। এক অজানা আশঙ্কায় বুক কাঁপে সুমিতের। মন্দিরাকে ধরে জোরে ঝাঁকি দেয়। কি হয়েছে বল, আমার ভয় করছে। রাতের আকাশ সাক্ষী রইল। এক নিদারুণ যন্ত্রণার কথা উন্মোচন হলো সুমিতের সামনে। মেয়েটির চোখে জল নেই এক ফোঁটা। কঠিন চাঙ্গর একখানা, ভাঙে কার সাধ্য। ছাদের রেলিং সর্বশক্তি দিয়ে ধরে রেখেছে মন্দিরা। সপাটে গালে এসে একটা চড় পড়ে। মাথাটা ঘুরে যায় মন্দিরার। নিজের মাথার চুল খামচে ধরে চিৎকার করে সুমিত, এত পর আমি তুলি? আমি তোর কেউ নই। আমার ভালোবাসা তোকে এতটুকু ভরসা দিতে পারেনি? এতগুলো বছর আমাকে অন্ধকারে রেখে তুই ওদের দয়ায় বেঁচেছিস। আমার তো মরে যাওয়া উচিত রে। রাশি ছোট্ট তিন্নিকে কোলে নিয়ে দৌড়ে আসে ছাদে। সুমিত হাহাকার করে সব বলতে থাকে রাশিকে। আমরা ওর কেউ নই রাশি, কেউ নই। এত এত কষ্ট, এত দুঃখ একা শুয়েছে। তুমি বলেছিলে ও ডাক্তার দেখাচ্ছে, বাচ্চা চাইছে। সুমিত তাড়াতাড়ি চোখ মুছে তিন্নিকে নিয়ে মন্দিরার কোলে দেয়। এই নে তুলি,
তোর বাচ্চা, ও আমাদের কেউ না। নে নে, ওকে তুই মানুষ কর। তুই একটু হেসে নে, তোর সব আছে। তুই কেন পরের দিনই চলে আসলি না? কেন আসলি না? আমি কাউকে ছাড়ব না, সব কটাকে পুলিশে দেব। কাকু নিজে চেয়ে নিয়ে গেছে তোকে, আমি তখন তোর বিয়ে দিতামই না। ওই বুড়ো বাবার বন্ধু, বল তুলি, আমাদের নিজের কাকার মতো। কত বন্ধু আমাদের, এত বড় সর্বনাশ করলো। তিন্নিকে বুকে জড়িয়ে ধরে এবার ভাঙছে পাথর, গলছে বরফ, অঝোর কান্নায় ভেসে যাচ্ছে মন্দিরা। সুমিত এসে জড়িয়ে ধরে। কেন করলি তুলি? ওদের দয়া কেন বাঁচতে গেলি? যেটুকু হয়েছিস সেটুকু তো আমিও পারতাম। রাশিও এসে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। আর কোথাও যাবি না তুলি, তোর দাদাভাই মরে যাবে, আমরা তিনজনে মিলে তিন্নিকে বড় করব। সে একটা কঠিন রাত প্রায় বিনিদ্র কাটিয়ে আবার মন্দিরে গিয়ে দাদাভাইয়ের কোলে মাথা রাখে। বলার যে আরও বাকি। এবারে শুধু কাকাবাবুর কথা আর তার বন্ধুত্ব রক্ষার দায়িত্বর কথা। মন্দিরা ওদের দয়ায় বাঁচেনি, ওদের ভালোবাসার নিজের অধিকারে বেঁচেছে। রাশি দুই ভাই বোনের জন্য খাবার নিয়ে আসে। কাল থেকে কেউ দানা কাটেনি মুখে, নিজে হাতে খাইয়ে দেয় দুজনকে। মন্দিরা খাবার তুলে দেয় রাশির মুখে। রাশি সুমিতকে বোঝায়, তুলি সেদিনই চলে আসতে পারত, তাতে হয়তো আমরা আবার ওর বিয়ে দিয়ে দিতাম। নির্দোষ একটা মেয়ে, না জানি হয়তো আবার কেমন শ্বশুরবাড়ি পেত। মানছি খুব খারাপ হয়েছে, ওর চলে আসা উচিত ছিল, কিন্তু আজও লড়াইটা একা লড়েছে বলে এতটা শক্ত হতে পেরেছে। আমরা আমাদের মেয়েকে ঠিক এইভাবে মানুষ করব, মেয়ে মানুষ নয়, মানুষের মতো মানুষ। আর তুলি ওদের দয়া করেছে, ও কারো দয়া বাঁচেনি। বিমর্ষ সুমিতের হাত দুটো ধরে মন্দিরা এবার মোক্ষম কথাটা বলে। ও মা হতে চায়, সিঙ্গেল মাদার, ওর একার সন্তান, একান্তভাবে ওর নিজের কেউ, ওর আত্মজা, যে ওর পরিচয়ে বাঁচবে। মন্দিরার সন্তান। সুমিত হা হয়ে যায়। এসব কি বলছিস তুলি? পাগল হয়ে গেছিস? না, আর কিছু না, তুই এবার আমার কাছে থাকবি, আমি আবার তোর বিয়ে দেব। না দাদা ভাই, বিয়ে আবার নয়, আমার সমস্ত ইমোশন হারিয়ে গেছে, আমি কাউকে কিছু দিতে পারবো না। আমার বিবাদ তো স্বয়ং ভগবানের সাথে, তার সঙ্গে লড়তে যেও না। আমাকে নিংড়ে ফেললেও আমি আর সংসারী হতে পারবো না। মা হতে পারি, স্নেহ বাৎসল্য, একটা ছোট মানুষকে ঘিরে একটা আবহ, খুশি জড়ানো, এটা হবে, এটা পারবো। সুমিত বোনকে সোজা দাঁড় করায়। তুই নন্দনকে ভালোবাসিস? সুন্দর করে হাসে মন্দিরা। না দাদা ভাই, ওর সাথে তেমন যোগাযোগ একই বাড়িতে থেকেও কখনো হয়নি। তুমি যে কথা বলছো আমি বুঝতে পারছি, সেটা বিয়ের আগের কথা, তখনও আমি ওকে দেখিনি। নন্দন একটা নাম ছিল আমার কাছে, যেটা কাকাবাবুর কাছে গল্প শুনে শুনে তৈরি হয়েছিল। তুমি সেই দিনগুলোর কথা ভাবছো? আমি ওর পছন্দের সব কিছু করার চেষ্টা করে তোমার উপর ট্রাই করতাম। মন্দিরা হেসে ফেলে। তোমাকে ঘুম থেকে ডেকে তুলে টাই বাঁধা শিখেছিলাম, ওকে সব ছবিতে টাই বাঁধা দেখেছিলাম বলে। প্রথম দিনই সে সব ইলিউশনস কেটে গেছে। দাদাভাই, এবার আমাকে ঘর ছাড়তে হবে, ওই বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ, 100 বার, ইনফ্যাক্ট আর যাবি না, আমি তোকে যেতেই দেব না। এই বাড়িতে তোর ঘর তেমনই আছে, অবশ্য এখন তোর একটা বড় ঘর দরকার। এত সব বইপত্র, আচ্ছা চেম্বার কোথায়, কোন ঘরে করবি? আমি সব ফিটফাট করে দেব, বুঝলি? মন্দিরা সুমিতে দুটো হাত ধরে ধীরে ধীরে নিজের হাতে নিয়ে অনেকটা সময় নিয়ে খুব দৃঢ়তার সাথে গভীরভাবে উচ্চারণ করে, এবার আমি একা থাকবো দাদা ভাই। আমি একটা ফ্ল্যাট বুক করেছি, অবশ্যই ব্যাংক লোনে, আমার নিজের বাসা। আমি একটা সন্তান চাই। ডাক্তার অরিন্দম চক্রবর্তী, যিনি এত যুদ্ধ করে আমাদের তিন্নি বুড়িকে আমাদের কাছে দিতে পেরেছেন, তার কাছেই আমি ট্রিটমেন্টে আছি। অনেক জটিলতা আছে, আশা করি জয় করতে পারবো। সেই শিশুটি আসার আগে আমি ওর জন্য একটা অন্য ভুবন গড়তে চাই। সুমিত বোনের মুখের দিকে অপলকে চেয়ে থাকে, মাথায় হাত বুলিয়ে দেয়। তোর সে সংসার কত দূরে? একা একা সবটা করলি? আমি তো বেঁচে আছি, সব সময় তোর সাথে আছি। ঠিক আছে, তুই থাক তোর মতো, আমি বাধা দিতে যাব না। বোনকে শক্ত করে জড়িয়ে ধরে সুমিত। হায় ঈশ্বর, ওকে এইটুকু অন্তত দিও। এবার সব থেকে বড় কাজ কাকাবাবুর থেকে বিদায় নিয়ে নিজের ঘরে যাওয়া। একটা ছুটির দিন রিয়া আর বন্ধনের থেকে চেয়ে নিল মন্দিরা। বন্ধনের গাড়িতে ঘুরতে বেরোলো।
বিকেল পর্যন্ত খুব আনন্দ করল সবাই। বন্ধনের বায়না মতো বড় হোটেলে লাঞ্চ করা হলো। সূর্য যখন নেমে এলো আলোটাও নরম হলো। মন্দিরা নিজে ড্রাইভ করে ওদের সেই কমপ্লেক্সে নিয়ে এলো। বন্ধনের কাছে ড্রাইভিং শিখেছে মন্দিরা। রোজ ভোরবেলা জগিং করতে যাওয়া বন্ধনের অভ্যেস। তখনই গাড়ি নিয়ে দিদিয়াকে নিয়ে যেত। যখন শেখা হয়ে গেল তখন বন্ধনকে পার্কে নামিয়ে মন্দিরা চষে আসতো অনেকটা। আজ এত ভিড়ে ভাড়ে এত সুন্দরভাবে ড্রাইভিং করতে দেখে বন্ধন খুশিতে আত্মহারা হয়ে যায়। জিও দিদিয়া। মন্দিরাও ঝলমলে, গুরু তো তুই, তাহলে গুরুদক্ষিণা চাই, বড়সড় ট্রিট চাই, 5 স্টার। রিয়া দামাদাম মারতে থাকে বন্ধনকে, খালি খাওয়া ধুমসো, ভুঁড়ি বাড়ছে খেয়াল নেই। মন্দিরাও হাসির ফোয়ারা ছোটায়, ছাড় না, 5 স্টার চেয়েছে তো, 5 টাকাতেও এখন পাওয়া যায়। না তা হবে না দিদিয়া, গুরুদক্ষিণা না দিলে ভুলে যাবে কিন্তু। এই আমার ভুঁড়ি বাড়ছে, তোর কি রে? দেখো দিদিয়া, তুই তুকারি করছে। সমবেত হাসির ছটায় গোধূলির সোনালি আলোতে গোলাপি আর ক্রিম কালার করা সুন্দর সাজানো একটা কমপ্লেক্সে গাড়ি ঢুকে গেছে। বন্ধন আর রিয়া খেয়ালই করেনি। এই এটা কোথায় চলে এলাম? আয় বলে লিফটে উঠে 2nd ফ্লোরে নেমে ব্যাগ থেকে চাবি বের করে মন্দিরা। এই দাঁড়াও দিদিয়া, এটা কার ফ্ল্যাট? এর চাবি তোমার কাছে কেন? আয় না। মন্দিরা হেসে ঘরে ঢুকে যায়। মন্দিরা ঘুরে ঘুরে দেখায় বন্ধন রিয়া সবটাই বুঝতে পারে। একসময় পিছন ফিরে দেখে বন্ধন নেই। মাস্টার্স বেডরুমের সাথে যে ব্যালকনিটা, ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। মন্দিরা গিয়ে পিঠে হাত রাখে, পেছনে রিয়া। বন্ধন ঘুরে দাঁড়ায়। তুমি আমাদের কেউ না, না দিদিয়া? ডিভোর্স পেপারে সই করে দাদাভাইকে দিয়ে দিয়েছ, এবার বাড়ি ছেড়ে চলে আসবে। তুমি তো উকিল, বলো তো এমন কি আইন আছে যাতে আমরা তোমাকে আর তুমি আমাদের ভুলে যেতে পারো? চোখে এত জল যে না বন্ধন মন্দিরাকে দেখতে পাচ্ছে, না মন্দিরা বন্ধনকে। রিয়া মাঝখান থেকে দুজনকে জড়িয়ে রাখে। মন্দিরা একসময় চোখ মোছে। তোরা একটা কথা বুঝিস না কেন? আমার তো একটা পরিচয় হওয়া দরকার। আমি যখন মিসেস নন্দন বাসু নই তখন এই মিথ্যে পরিচয় আর কতদিন? আর জিয়াদি আসবে দেখিস, দূর থেকে ঠিকই খেয়াল রাখছে। এবার চোখ মুছে খুব হাসে মন্দিরা। এক বাড়িতে কি নন্দন বাসুর দুটো বউ থাকবে নাকি? একটা শুভ দিন দেখে মন্দিরা ফ্ল্যাটে চলে এলো। রিয়া, বন্ধন, পিসিমণি যতটা পারল সময় কাটিয়ে গেল। সুমিত, রাশি মাঝে মাঝে গুড়িয়াটাকে নিয়ে থেকে যায়। জানেন মিস দত্তা, কিছু মানুষ আছেন যারা জীবনে খুব বড় ছাপ ফেলে যান। অবিশ্রান্ত বৃষ্টিতে সকাল থেকে জনজীবন বিপর্যস্ত। নিজের গাড়িটা নার্সিংহোমের পার্কিংয়ে রেখে ডাক্তার চক্রবর্তী গাড়িতে ফিরছে মিস জিয়া দত্তা। নানা শহরে নার্সিংহোমের ব্রাঞ্চ, বিশাল কর্মকাণ্ড এদের। 6 বছর থেকে জিয়া এদের ম্যানেজমেন্টে আছে। বাবা মারা গেছেন বছর 3 হলো। মাকে নিয়ে একটা রেন্টাল ফ্ল্যাটে থাকে। নিজে ড্রাইভ করে যাতায়াত করে। নিজের মধ্যে গুটিয়ে থাকা কাজ পাগল একটা মেয়ে। ডাক্তার চক্রবর্তী একজন স্বনামধন্য গাইনোকোলজিস্ট। কত ভগ্ন হৃদয় মায়ের মুখে যে তিনি হাসি ফুটিয়েছেন। খুব হাসিখুশি বন্ধুত্বপূর্ণ একজন মানুষ। জীবনের নানা অভিজ্ঞতার কথা এত সুন্দরভাবে ব্যাখ্যা করেন যেন চোখের সামনে ঘটছে। বৃষ্টিতে ধীর লয়ে গাড়ি চালাতে চালাতে অদ্ভুত একটি মেয়ের গল্প করছিলেন তিনি। মেয়েটি বিবাহিত জীবনে প্রতারিত। স্বামী অন্য একটি মেয়েকে ভালোবাসে, অথচ পুরো পরিবারটি মেয়েটিকে প্রাণপণে গ্রহণ করেছে। মেয়েটি আইনজীবী। সেবার ভিত্তিতে ন্যূনতম খরচে অসহায় মেয়েদের হয়ে মামলা লড়ে যাচ্ছে। আমার এক পেশেন্টের প্রয়োজনে একটা সাক্ষী দিতে গিয়ে আলাপ। আমার কাজটি সম্পর্কে খোঁজ খবর নেন। সিঙ্গেল মাদার নিয়ে সচেতনামূলক কিছু জায়গায় উনি যান। আমার পরে উনি আইনগত দিকটি নিয়ে বক্তব্য রাখেন। এই বিষয় নিয়ে প্রচুর পড়াশোনা করে ফেলেন। শেষ পর্যন্ত উনি আইভিএফ পদ্ধতিতে মা হতে চান। সেই সময় আমি ওনার কাকা শ্বশুর, দেওর আর দাদার কাছ থেকে ওনার জীবনের সব গল্প শুনি। 1 বছরেরও বেশি সময় ধরে সমস্ত আইনি জটিলতা পেরিয়ে উনি মা হন। সব থেকে আশ্চর্যের বিষয় হলো ওনার স্বামীর সাথেও যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সন্তান জন্মের পর ওনার স্বামী আমার সামনেই ওনাকে সেলুট করেন। আমিও সেলুট করতে চেয়েছিলাম, তখন উনি একটা ভারী অদ্ভুত কথা বলেন। আমি মা হতে পেরেছি বলে এই সেলুটটা আপনার প্রাপ্য। একটা ভুল দেখা, ভুল ভাবনা থেকে আমার স্বামী, মানে যার সাথে আমার বিয়ে হয়েছিল, ওর আর ওর প্রেমিকার বিচ্ছেদ হয়ে যায়।
যেদিন ওদের জুড়ে দিতে পারবো সেদিন নিজেকে নিজে সেলুট করব। এ ভাঙনটা আমার সবথেকে বড় হার। জিয়া গল্প শুনতে শুনতে শক্ত হতে থাকে। আবার কি তবে দাঁড়াতে হবে আয়নার মুখোমুখি? এই গল্পের প্রেক্ষাপট বড় চেনা। সেই ছোট্ট মিষ্টি মেয়েটি আজ 6 বছর পরেও এমনি মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। যাকে বাচ্চা মেয়ে, কেউ নেই অসহায় বলে সব জেনে বুঝেও দয়া করে জায়গা ছেড়ে দিয়ে এসেছিল, সে দয়া করে তার জায়গা ধরে রেখেছে। বাবা মায়ের কাছে সেদিন যথেষ্ট অপমানিত হয়েছিল নন্দন। যদিও অপমান করার জন্য বা অপমানের সুরে বাবা কথাগুলো বলেননি, কিন্তু কথাগুলো শুনে নন্দন হতবাক হয়ে গিয়েছিল। বাবাকে বলেছিল, পয়সার উল্টোপিঠটা চোখে পড়েনি আঙ্কেল, চিন্তা করবেন না, আশা করি সব ঠিক হয়ে যাবে। জিয়া ভেতরের ঘরে বসে আশা করেছিল নন্দন ঘরে আসবে। না আসায় বাইরে বেরিয়ে দেখে সে অনেকক্ষণ চলে গেছে। অনেকবার ফোন করে না পেয়ে গাড়ি নিয়ে ছুটে গেছিল নন্দনকে সামলাতে। বঙ্কুদা দরজা খুলে নিয়ে গেছিল মন্দিরার ঘরের কাছে। জিয়াকে নন্দন যা দেখাতে চেয়েছিল জিয়ার সেটা বিশ্বাস করার কথাও নয়, বিশ্বাস করেও নি। জিয়া যেটা বিশ্বাস করেছিল তা হলো, সরিয়ে দিলে আমায়, তুমি যখন এই ডিসিশন নিলে তবে আমিও সরে যাই। চেষ্টা করো সব ঠিক করে নিতে, ভালো থেকো। অজস্র কথা বলে গেলেন ডাক্তার চক্রবর্তী। কিছু জিয়ার কানে ঢুকলো, কিছু ঢুকলো না। একটা ইচ্ছে, একটা আকাঙ্ক্ষা তীব্র হতে থাকলো। একবার দেখতে চাই মেয়েটিকে। ডাক্তার চক্রবর্তী খুশি হন। নেক্সট উইক কলকাতা যাচ্ছি, নিজের কাজ তো আছেই, আর বাচ্চাটার প্রথম জন্মদিন অ্যাটেন্ড করব। মেয়েটা খুব করে বলেছে, তুমি যাবে আমার সাথে? তোমাকে আমার মা বাবার সাথে আলাপ করাতে চাই। 6 বছরের আলাপে আজ সম্বোধনটা বদলে গেল। জিয়া জানে, জিয়ার মাও চায় ডাক্তার চক্রবর্তী জিয়ার জীবনে আসুক। শুধু জিয়া এতদিন নিষ্পৃহ ছিল। বাচ্চার জন্মদিন বলে পুজো। পুরোহিত বাচ্চার নাম গোত্র বাবার নাম জিজ্ঞেস করলেন। মন্দিরা নিজের নাম গোত্র জানালো। ওর বাবা নেই। আহা, তা না থাক, বাবার নাম তো আছে। মন্দিরা হেসে বলে, ও আমার সন্তান, আমি ওর পরিচয়। আপনি বোধহয় এমন সন্তানের কথা কখনো শোনেননি। পুরোহিত হাতে ফুল নিয়ে সবটা শুনলেন। দুবারই লোকেদের দেখলেন। হাসি খুশি মা আর কোল ভরা বাচ্চার দিকে চেয়ে রইলেন। হ্যাঁ মা, কখনো দেখিনি, তবে পড়েছি। সূর্যের আশীর্বাদে কুন্তির গর্ভধারণ, কার্তিকে জন্মবৃত্তান্ত পড়েছি। হাতের ফুল মাথায় ছুঁয়ে আশীর্বাদ করেন, মায়ের মুখ উজ্জ্বল করো, সুস্থ থেকো। তোমার গোত্র হয় না, তুমি একটা গোত্র, তোমার থেকেই একটা গোত্র শুরু। মন্দিরের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, তোমার মতো মেয়ের কথাও শুধু পুরাণে আর ইতিহাসেই পড়েছি। কত যুদ্ধের গল্প, তবে তুমি বাচ্চাকে বুকে বেঁধে নিয়ে যুদ্ধ করে যাও, তোমার একটা আলাদা নাম হবে। বন্ধন রিয়ার তত্ত্বাবধানে সন্ধ্যের অনুষ্ঠান। রিয়া শুধু এটিএম ধরিয়ে দিয়েছে। দেখিস আবার, আমি কিন্তু অত বড় লোক নই, আমার সাধ্যের মধ্যে যেন হয় সবটা। মন্দিরা ছেলেকে নিয়ে কাকাবাবুর সাথে দেখা করে এসেছে। সুমিতকে মন্দিরা বারবার করে যেতে বলেছিল, সুমিত যায়নি। পারবো না ক্ষমা করতে, তোর মতো অত মহৎ হতে পারলাম না। ডাক্তার চক্রবর্তী নিমন্ত্রণও গ্রহণ করেছেন, বলেছেন আসবেন, সঙ্গে আরেকজন কেউ। এই দিনের অনুষ্ঠানে নন্দনও নিমন্ত্রিত। সন্ধ্যের সুন্দর আয়োজন দেখে মন্দিরাও অবাক হয়ে যায়। একটা হল বুক করে সুন্দর করে সাজানো হয়েছে। অর্থের আতিশয্য নেই, আছে শিল্পের ছোঁয়া। অতি ঘনিষ্ঠ কিছু বন্ধু আর কিছু অনাথ শিশু নতুন জামাকাপড় পরে নিমন্ত্রিত হয়ে এসেছে। বন্ধন আর রিয়া মন্দিরাকে জড়িয়ে ধরে বলে, ওদের জামাকাপড় কিনে দিলাম, তোমার টাকায় আড়ম্বর করতে মন চাইল না। মন্দিরা খুব খুশি ওদের মুখে হাসি দেখে। সুন্দর অনুষ্ঠান চলছে, তার মাঝে জিয়াকে নিয়ে ডাক্তার চক্রবর্তী এলেন। জিয়ার মন্দিরা দুজন দুজনকে দেখছে। বাকি সবার চোখ দেখছে দুজন অসম্ভব ব্যক্তিত্বপূর্ণ নারীকে। জিয়া দেখছিল বিবাহিতার কোনো চিহ্ন আর রাখেনি মন্দিরা। মন্দিরা দেখছিল বিবাহিতার কোনো চিহ্ন এখনও গ্রহণ করেনি জিয়া। মন্দিরা এগিয়ে গিয়ে জিয়ার হাত দুটো জড়িয়ে ধরে। কত খুঁজেছি তোমায়, তোমার সবটা গুছানো আছে ঠিক তেমন করেই। জিয়া মন্দিরার গালে স্নেহের পরশ বুলিয়ে দেয়। আমি তোমার সবটুকু দেখতে এসেছি। বাচ্চাকে কোলে নিয়ে আদর করে, নন্দন এসেছে। মন্দিরার ছেলেকে আশীর্বাদ করে বলে, মায়ের মতো মনের জোর আর আত্মসম্মান হোক। মন্দিরা বন্ধুত্বের হাসি হাসে। না খেয়ে পালিয়ে যাবেন না কিন্তু। এবার জিয়ার মুখোমুখি নন্দন। এতদিন কোথায় ছিলে? এভাবে হারিয়ে যেতে আছে? তোমার ইচ্ছে হয়েছিল হারিয়ে যাই, অন্তত গেলে ভালো। আঙ্কেল আন্টি? বাবার নেই। জিয়ার চোখে জল এসে যায়।
ভীষণ অবাক হয় নন্দন। তাও একটা খবর দিলে না? এত খবর দেওয়া নেওয়া করলে আর দুজনেরই ভালো থাকা হতো না। তাও ঠিক। কি করছো এখন? কিছু কথা হলো, কিছু বাকি থাকলো। ডাক্তার চক্রবর্তী এবারে ডাকলেন, ফিরতে হবে যে। চলে যেতে নিয়েও আবার দুজনে ফিরল। নন্দন কাছে এসে জেনে নিল, কবে ফিরছ? জিয়া অবাক হলো। কিছু কি অন্যরকম শুনতে চেয়েছিল? আজ আছি, কাল নেই, রাতে ফ্লাইট। আর একবার দেখা হওয়া দরকার। আমি আমার ফ্লাইটেই থাকব, হয়তো সকালেই যাব, অপেক্ষা করো। জিয়া চলে গেল। কিছুক্ষণ বাদে নন্দন বিদায় চাইল। তখন গান বাজনা চলছে। রিয়া, বন্ধন আর মন্দিরার জীবনে সুর ফিরেছে। একটা চেয়ারে বসে ছেলের মুখের দিকে তাকিয়ে গিটারে সুর তুলেছে। মেরি দুনিয়া হে তুঝমে কহি, তেরে বিন মে কেয়া, কুছ ভি নেহি। সুরের মূর্ছনায় ভেসে যাচ্ছে চরাচর। সুর থামতেই বাচ্চাটিকে বাই বলে নন্দন। মন্দিরা বাচ্চার হাত দিয়ে বাই বলে দেয়। এবার কিন্তু আর ভুল নয়, বধূবরণের দিন থাকব। নন্দন হাসে। দুজনেই পিছন ফিরে হাঁটতে থাকে। নন্দনের গাড়ির শব্দটা মন্দিরার বড় চেনা। কলিং বেলের আওয়াজে চমকে ওঠে জিয়া। দরজা খুলে দেখে চেনা ভঙ্গি আর চেনা হাসিতে নন্দন দাঁড়ানো। জিয়া, কফি খাওয়াবে? সরি, তেমন ব্যবস্থাই নেই। লেমন টি খেতে পারো, ডিপ ডিপ। আচ্ছা। ঘরগুলোর খুব অবস্থা খারাপ? কিছু বলতে চাও? থমকে আছো কেন? এগিয়ে যাওনি কেন? পিছিয়ে পড়িনি, এটুকু বলতে পারি। জিয়া, একটা সময় ছিল যখন আমার সব কথা তোমাকে বলতে পারতাম। আমি এখনো শুনতে চাই। নন্দন জিয়াকে অনেকটা সময় ধরে দেখে। জিয়াও চেয়ে থাকে। জিয়া, তোমাকে সুখে থাকতে দেখলে আমি ভালো থাকব, কিন্তু আমি তোমাকে ভালো রাখতে পারবো না। আমি জীবনটা একা কাটাতে চাই, বা কাকাবাবুর মতো পরিবারের সবার জন্য। নন্দন, তুমি মন্দিরাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি জিয়া, তবে মন্দিরাকে এতটাই সম্মান করি যে তার সামনে আমার সমস্ত চাওয়া পাওয়া ভালোবাসা সব তুচ্ছ হয়ে গেছে। আমি মেয়েটির সামনে এত ছোট হয়ে গেছি, আরও আমার সামনে বড় হতে হতে আকাশ ছুঁয়ে ফেলেছে। আর ছোট হলে হয়তো নিঃশ্বাস নিতে পারবো না। এমন এতটা কনফেসের দরকার ছিল নন্দন? আমাকেও একবার সে কারণেই আসতে হলো। আমরা দুজনে মেয়েটিকে ঠকাতে চেয়েছিলাম। আমি মুখে বলেছিলাম সরে যাব, কিন্তু মেয়েটির সরে যাবার অপেক্ষায় ছিলাম। কঠিন হলেও এটাই সত্যি, মন্দিরা কখনো আমাদের মাঝখানে আসেনি। প্রত্যেকটা কমিটমেন্ট রক্ষা করেছে। একটা দিনের জন্য আমার সামনে নত হয়নি। সরাসরি তাকিয়ে পরিষ্কার কথা বলেছে। কখনো কোনো জড়তা নেই, কিন্তু আমি গুটিয়ে গেছি। তোমাদের ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, অনেক দিন। জিয়া দেখছে নন্দনকে, সরাসরি তাকিয়ে স্পষ্ট করে কথা বলছে। কোনো জড়তা নেই। ডিভোর্স হয়ে গেছে। মন্দিরা ওর বাড়ি ছেড়েছে, জীবন ছেড়েছে, পরিচয় ছেড়েছে। তবুও কিসের এত বন্ধন? জিয়া অনুভব করতে পারছে নন্দনের ভালোবাসা বদলে গেছে। নন্দন মন্দিরার মতো অতটা মনের জোর, একা চলার সাহস কোনোটাই আমার নেই। মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি, আর নয়। বাবা হয়তো মরে গিয়েও শান্তি পাননি। আমি এগিয়ে যেতে চাই। কিছুদিনের মধ্যেই আমি ডাক্তার চক্রবর্তীকে বিয়ে করছি। নন্দন এতটা খুশি হবে জিয়ার ধারণার বাইরে ছিল। এবার আমি শান্তি পেলাম। তুমি খুব ভালো থেকো। হয়তো আর কোনোদিন দেখা হবে না, কথা হবে না, কিন্তু তোমার সব সুখে আমার আনন্দ মিশে থাকবে। জিয়া খোলা মনে বিদায় জানালো বন্ধুকে। এবার এগোতে হবে, সামনে চোখ রেখে, আর পিছুটান নয়। অফিস থেকে বেরিয়ে হাজার লোকের ভিড়ে একাকী পথ চলছে নন্দন। গাড়িটা আজ অফিসেই রয়ে গেছে। মুক্ত চিন্তার মুক্ত মন। বাড়ি থেকে মন্দিরার চলে যাওয়াটা চোখে ভাসে সব সময়। কি প্রবল উপস্থিতি, চলে গিয়েও যেন সবটা আছে। তোমার জীবনে আমি সামিল নই। আমার জীবন নিয়ে কোনো দায় নেই তোমার। যে প্রাচীর তোমাকে ঘিরে তা লঙ্ঘন করার শক্তি আমার নেই। ভালোবাসার মতো একটা ক্ষত বিক্ষত রক্তাক্ত শব্দ উচ্চারণ করার পবিত্রতা আমার নেই। তুমি উদারতায় আকাশ হয়েছ, এত দীনতা নিয়ে সে আকাশ ছোঁয়ার অধিকার আমার নেই। তবুও দুটো সরল রেখা যেমন কখনো মেলে না, কিন্তু সমান্তরাল চলতে পারে, তেমনি আমি চলব তোমার পাশে পাশে। আমাকে তোমার কখনো প্রয়োজন পড়বে না,
কিন্তু সব প্রয়োজনে আমি তোমার কাছাকাছি থাকব। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।